আইএসএল এর কমার্শিয়াল রাইটস হোল্ডার কে হতে চলেছে? সোজা কথায় বলতে গেলে ভারতীয় ফুটবলের ফিনান্সিয়াল পার্টনার আগামী প্রায় ১.৫ থেকে ২ দশকের জন্য কারা হতে চলেছে সেটা জানার জন্য এই মুহূর্তে ফুটবল মহল মুখিয়ে রয়েছে। একই সঙ্গে ইন্টারন্যাশনাল ব্রেকের পর আইএসএল আবার শুরু হবে তার প্রস্তুতিতেও টিমগুলো নেমে পড়েছে এবং নেমে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্টও, কারণ তাদের ম্যাচ কিন্তু সামনেই। ৪ তারিখ জামশেদপুরের বিরুদ্ধে। লিগ টেবিলে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছে মোহনবাগান, ৩ নম্বরে রয়েছে জামশেদপুর। তো সেই ম্যাচ সংক্রান্তও বেশ কিছু খবর রয়েছে এবং অবভিয়াসলি এই বিড সংক্রান্ত খবর তো রয়েছেই। সেই সবকিছু নিয়েই আজকের ভিডিওটা। শুরুটা করব মোহনবাগান জামশেদপুর ম্যাচ দিয়ে। গতকাল থেকেই প্র্যাকটিসে নেমে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুরের বিরুদ্ধে তাদের ম্যাচের প্রস্তুতির জন্য। এবং এই ম্যাচটা এবার খুব হাড্ডাহাড্ডির একটা ম্যাচ হবে এটা এক্সপেক্টেড। কারণ মোহনবাগান, ইস্টবেঙ্গল এই দুটো টিমের বাইরে যারা শুরু থেকে খুব সিনসিয়ারলি টিম তৈরি করেছে, টিম মেইনটেইন করেছে এবং প্র্যাকটিস স্টার্ট করেছে প্রপার টাইমে, তাদের মধ্যে জামশেদপুর অন্যতম। বিশেষ করে তারা টিম বিল্ডিং এর সময় তাদের পুরনো কোচ আওয়েন কোয়েলকে আবার ফিরিয়ে এনেছেন এবং তার ফলে কিন্তু জামশেদপুরের পারফরম্যান্সও অনেকটা পরিবর্তন হয়েছে। একটা ভালো জায়গায় এবার জামশেদপুরকে দেখা যাচ্ছে। এই ম্যাচটা ভাইটাল ম্যাচ তো ডেফিনিটলি, এবং একই সঙ্গে খুব হাড্ডাহাড্ডির ম্যাচ হতে চলেছে। এবং এইরকম সিচুয়েশন না থাকা সত্ত্বেও গত বছর এই ম্যাচটাকে কেন্দ্র করে একটা বড় রকমের গন্ডগোল হয়েছিল। মোহনবাগান যখন জামশেদপুরে ম্যাচ খেলতে যায়, সমর্থকদের মধ্যে একটা বড় রকমের গন্ডগোল হয়েছিল। যে কারণে প্রত্যেকেরই একটা ভয়ও ছিল এই ম্যাচটা ঘিরে। কারণ এই ধরনের উত্তেজনাপূর্ণ ম্যাচে অনেক সময়ই দেখা যায় সেই উত্তেজনা মাঠের বাইরে গ্যালারিতে আছড়ে পড়ে, যেটা গত বছর হয়েছিল এবং রীতিমতো মারামারির পর্যায়ে পৌঁছে যায়। বেশ কিছু সমর্থক আহত হন। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জামশেদপুর এফসির কাছে এই সমস্যাটা যাতে না হয়, এই সিকিউরিটির জন্য একটা অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের চিঠিতে সাড়া দিয়ে জামশেদপুর এফসিও কিন্তু একটা দারুণ ব্যবস্থা নিয়েছে। প্রথমত তো ৪,০০০ টিকিট ভিজিটিং টিমের জন্য সংরক্ষিত থাকছে। অর্থাৎ মোহনবাগান দর্শকরা যারা মোহনবাগানের হয়ে খেলা দেখতে যাবেন কলকাতা থেকে, মোহনবাগান সাপোর্টারদের জন্য ৪,০০০ টিকিট আলাদা করে সংরক্ষিত হচ্ছে এবং এবার কিন্তু জামশেদপুরে মোহনবাগান একটা আলাদা গ্যালারি পাচ্ছে। এইটা যাবতীয় গন্ডগোল এড়াবার জন্য এই প্রিকশনটা নেওয়া হয়েছে জামশেদপুর এফসির পক্ষ থেকে। তারা জানিয়ে দিয়েছেন যে এই যে ৪,০০০ টিকিট মোহনবাগানকে দেওয়া হচ্ছে ভিজিটিং টিমকে, সেই টিকিট নিয়ে যারা খেলা দেখতে আসবেন তাদের জন্য নির্দিষ্ট একটা গ্যালারি স্ট্যান্ড থাকছে এবং আপাতত সেটা ঠিক হয়েছে। জেআরডি টাটা কমপ্লেক্সের ওয়েস্ট আপার স্ট্যান্ড যেটা রয়েছে, সেই ওয়েস্ট আপার স্ট্যান্ডে মূলত মোহনবাগান সমর্থকরা থাকবেন। ইনফ্যাক্ট যদি অন্য কোনো স্ট্যান্ডের টিকিট অলরেডি কেউ কেটেও থাকে, যারা এই মোহনবাগান সমর্থক তাদের যদি অন্য গ্যালারিরও টিকিট থাকে তো সেটা ওখানে ডাইভার্ট করে দেওয়া হবে। এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে গ্যালারিতে কোনো রকম অশান্তি না ছড়ায়। যে ঘটনা অতীতে ঘটেছে সেখান থেকে শিক্ষা নিয়ে এবং সেই সমস্যার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা মাথায় রেখে এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে জামশেদপুর এফসি এবং তারা সেই মতোই জেআরডি টাটা কমপ্লেক্সে যারা খেলা দেখতে যাবেন ৪ তারিখের ম্যাচ, তাদের জন্য আলাদা একটা গ্যালারি থাকছে। এবার আসবো আইএসএল এর টেন্ডার প্রসঙ্গে। অর্থাৎ আইএসএল এর কমার্শিয়াল রাইটস হোল্ডার বা কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য এআইএফএফ যে টেন্ডার ফ্লোট করেছিল সেটা আজকে খোলা হয়েছে, আমরা প্রত্যেকে জানি। সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। প্রত্যেকেই এটাও জানি যে এটা প্রথম জমা দেওয়ার লাস্ট ডেট ছিল ১৯শে মার্চ এবং ২০শে মার্চ কথা ছিল এই টেন্ডারটা ওপেন হওয়ার, কিন্তু সেটাকে প্রায় ১ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় এবং ২৬শে মার্চ লাস্ট ডেট করা হয়, ২৭শে মার্চ বিড পেপার খোলা হবে বলা হয়। সেই সময় অনেকেরই একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে তাহলে কি সেই আগের বারের মতো এবারেও কেউ টেন্ডার জমা দিচ্ছে না? অর্থাৎ অনেকেই তুলেছিল বিড পেপার, কিন্তু তারা কি কেউ জমা দিচ্ছে না? কারণ পিছলো কেন দিনটা? এবং সেই সময় আমরা একটা ভিডিও করেছিলাম এবং জানিয়েছিলাম যে বিষয়টা তেমন নয়। অ্যাকচুয়ালি কোনো একটি বড় কোম্পানি, অর্থাৎ যারা আগ্রহ দেখিয়েছে তাদের থেকেও ধারে ভারে একটু বড় একটা কোম্পানি, তারা এই বিষয়টা আগ্রহ দেখিয়েছে এবং তাদের এই টেন্ডার তোলা এবং জমা দেওয়ার জন্য আরেকটু সময় দিতে হবে। বেশ কিছু হিসেব নিকেশ কাগজপত্রের ব্যাপার তো থাকে সেই কারণে। গত ১২ ঘন্টা ধরে এই নতুন নাম সামনে এসেছে। প্রাথমিকভাবে যে ৩ টে নাম আমরা পেয়েছিলাম ফ্যানকোর, বিএমআর এবং তার সাথে কেপরি স্পোর্টস। কিন্তু এর বাইরেও একটা কোম্পানি রয়েছে যারা এই বিড পেপার তুলতে চাইছে এবং জমা দিতে চাইছে। এটা আমরা জানিয়েছিলাম। এবং ফাইনালি এই নামটা সামনে এসেছে। সেটা হচ্ছে জিনিয়াস স্পোর্টস। এবং এই মুহূর্তে যখন প্রাথমিকভাবে টেকনিক্যাল বিড ওপেন হয়েছে, যখন এই ভিডিওটা শুট করছি তখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি যে কে কমার্শিয়াল রাইটস হোল্ডার হতে চলেছে। বাট যে নামটা এলো সেটা জিনিয়াস স্পোর্টস এবং জানা গেল যে না,
গতবারের যে সিচুয়েশন হয়েছিল সেটা একেবারেই নয়। শুধুমাত্র যে বিট পেপার জমা পড়েছে তাই না, এআইএফএফ চুজ করার মতো জায়গায় আছে, অর্থাৎ তাদের কাছে অপশন রয়েছে। কেপ্রি স্পোর্টস আইডব্লিউএল এর জন্য অ্যাপ্লাই করেছিল, আইডব্লিউএল এবং আইডব্লিউএল 2 এর জন্য। সেটাও অবভিয়াসলি কনসিডারেশন এর মধ্যে রয়েছে। এই মুহূর্তে এটা পরিষ্কার হয়ে গেছে যে কেপ্রি স্পোর্টস আইডব্লিউএল 2 এর জন্য অ্যাপ্লাই করেছে এবং প্যাকেজ 1 অর্থাৎ আইএসএল এর জন্য এবং ফেডারেশন কাপ যেটাকে বলা হয় সেই টুর্নামেন্ট গুলোর জন্য দুটো কোম্পানি আবেদন করেছে। এবং এটাও আমরা গতকালের ভিডিওতেই বলেছিলাম যে আরো একটি কোম্পানি যেটা বিএমআর যে কোম্পানিটা ছিল হবে না এটা বোঝাই যাচ্ছিল, তাদের সাথে আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি এআইএফএফ এ। তো তারা বিড পেপার জমা দেয়নি। আলটিমেটলি যেটা দেখা গেল যখন টেকনিক্যাল বিড ওপেন হলো যে ফ্যান কোড একটা থাকছে, অর্থাৎ যারা এই মুহূর্তে আইএসএল টেলিকাস্ট করছে, এবং আর একটা যারা থাকছে তারা হচ্ছে জিনিয়াস স্পোর্টস। এইবার কথা হচ্ছে যে চুজ করতে দেরি হচ্ছে কেন বা এখনো পর্যন্ত সামনে এলো না কেন। এখানে একটা বিষয় রয়েছে যে এবারে যে টেন্ডার জমা হয়েছে তার শর্তাবলী তো শুরু থেকে দেওয়া ছিল না, একটা নেগোসিয়েশনের ব্যাপার ছিল। এবং যদিও এখনো পর্যন্ত সেই শর্তাবলী কারোর কাছেই স্পষ্ট নয় বা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, কিন্তু যেটুকু বিষয় রয়েছে এখানে, যেটুকু প্রকাশ্যে এসেছে এবং যেটুকু আমাদের বোধগম্য হওয়ার মতো, বিষয়টা লিগাল প্রসিডিউর, একটা বড়সড় লিগাল প্রসিডিউর। সহজ করে বলতে গেলে এই কমার্শিয়াল রাইটস হোল্ডার হওয়া অর্থাৎ যারা আর্থিকভাবে এই টুর্নামেন্টটাকে চালাবে, যারা স্পন্সরশিপ আনবে এবং ইনভেস্ট করবে, এটাই তো। এক্ষেত্রে দু রকম ভাবে বিদে দেওয়ার জায়গা রয়েছে। একটা বিষয় এমন যেখানে তুমি এই আইএসএলটা অর্গানাইজ করতে যে খরচটা করছো সেই খরচের একটা পার্সেন্টেজ এআইএফএফ এর কাছে চলে যাবে। এতদিন আমরা যা দেখেছি যে আইএসএল অর্গানাইজ করা বা তাদের রাইটস হোল্ডার হওয়ার জন্য এফএসডিএল এর পক্ষ থেকে প্রত্যেক বছর একটা ফিক্সড অ্যামাউন্ট 50 কোটি টাকা দেওয়া হতো এআইএফএফ। এবারে যেটা বিড হয়েছে এবং সেখানে যেভাবে এই টাকাটা ইনভেস্ট করার প্রসঙ্গ এসছে সেখানে রয়েছে যে দুটো ব্যাপার রয়েছে, দুটো ধরন রয়েছে। এক তো তুমি এই আইএসএলটা করতে আয়োজন করতে যে এক্সপেন্ডিচার তোমার হচ্ছে বা ভারতীয় ফুটবলে তুমি যে টাকাটা ইনভেস্ট করতে চলেছো তার একটা পার্সেন্টেজ তুমি দেবে এআইএফএফ। এবং এর সঙ্গে আর একটা বিষয় হচ্ছে যে এই টুর্নামেন্টটা করার পর যে রেভিনিউ আসছে, আদৌ যদি কোনো রেভিনিউ আসে, সেই রেভিনিউটা তুমি শেয়ার করবে একটা পার্সেন্টেজে সবার সাথে, মানে যারা যারা এর মধ্যে পার্টি রয়েছে আর কি। এই জিনিসটা আগে ছিল না। এবছর কেন এটা ইনক্লুড হলো তার কারণ অতীতেই আমরা দেখেছি, এবছরের আইএসএল যখন শুরু হচ্ছে তখনই আমরা দেখেছি যে আইএসএল এর অলরেডি শেয়ার ব্যাপারটা এসে গেছে, যার মধ্যে 60% শেয়ার হোল্ডার ক্লাব ওনার এবং বাকি যে 40% রয়েছে তার মধ্যে 30% যাবে এই যে যারা কমার্শিয়াল রাইটস হোল্ডার হতে চলেছে, যারা কমার্শিয়াল রাইটস পাচ্ছে তাদের কাছে, এবং বাকি 10% থাকছে এআইএফএফ এর কাছে। এবার যার ফলে এবারের এই ইনভেস্টমেন্টের ধরনটা আলাদা হবে, কারণ যেহেতু 60% ক্লাব ওনারদের হাতে রয়েছে, তো আইএসএল আয়োজনের পরে যে রেভিনিউ থাকছে সেখানে তাদের একটা অংশীদারিত্ব থাকবে এবং একটা মেজর অংশীদারিত্ব থাকবে। যেহেতু আইএসএল অর্গানাইজের ক্ষেত্রে তাদের একটা হিউজ খরচ হয়, তাদের ইনভেস্টমেন্ট রয়েছে, তাদের টিম রয়েছে। তো এই জায়গাটা থেকে যা রেভিনিউ হবে তার একটা ভাগ এদের কাছে যাবে, অর্থাৎ ক্লাবগুলোর কাছেও যাবে, কিছুটা অবশ্যই এআইএফএফ এর কাছে যাবে এবং কিছুটা থাকবে যারা কমার্শিয়াল রাইটস হোল্ডার তাদের কাছে। কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না। অবভিয়াসলি জুনিয়র স্পোর্টস যারা তাদের বিটটা হাই রয়েছে, কিন্তু তার সত্ত্বেও সহজ হিসেবে কেন নিয়ে নেওয়া যাচ্ছে না তার পেছনে দুটো কারণ রয়েছে। এক তো এই যে পদ্ধতিটা, এই যে দু ধরনের ইনভেস্টমেন্ট, ফ্যান কোড এবং জিনিয়াস স্পোর্টস, এরা দু ধরনের বিড দিয়েছে যেটুকু জানতে পারছি, এগুলো সব সূত্র মারফত জানা বা কোনো না কোনো ওয়েবসাইট বা কোনো না কোনো নিউজ সোর্স থেকে জানা। তো এই সমস্ত মিলিয়ে যেটুকু জানতে পারছি দু ধরনের বিড জমা পড়েছে। জিনিয়াস স্পোর্টস এর ক্ষেত্রে কিন্তু এই যে এআইএফএফ কে দিয়ে দেওয়া বার্ষিক একটা অর্থ, সেটার পরিমাণ বেশ বেশি, খরচ যেটা দেখানো হয়েছে সেটাও অনেকটা বেশি, কিন্তু যেহেতু পার্সেন্টেজ ওয়াইজ এই টাকাটা দিয়ে দেওয়া হবে এআইএফএফ কে, সেই মার্ক আপটা, সেই অ্যামাউন্টটা জিনিয়াস স্পোর্টস এর ক্ষেত্রে বেশি। ফ্যান কোডের ক্ষেত্রে কিন্তু রেভিনিউ শেয়ারিং এর পোর্শনটা বেশি। তো ন্যাচারালি এখানে ডিসিশন একা এআইএফএফ নেবে কি করে, কারণ এই লিগটা 60% শেয়ার হোল্ডার তো ক্লাব ওনাররা, তাদের সাথে তো আলোচনা করতে হবে। অতীতে যখনই এই টেন্ডারটা ফ্লোট হয়েছিল তারপরেই কিন্তু এই ক্লাব গোষ্ঠীর তরফ থেকে একটা আপত্তি করা হয়েছিল যে আমাদের সাথে কোনো রকম আলোচনা না করে কি করে এই টেন্ডারটা ফ্লোট করে দিল এআইএফএফ। তো এই জায়গাটা একটা ক্ল্যাশ ডেফিনেটলি থাকছে, এখান থেকে ডিসিশন নিতে হবে, এই ডিসিশনটা নিতে সময় লাগবে। ২ নম্বর যেটা বিষয় রয়েছে, এই জিনিয়াস স্পোর্টস নিয়ে একটু প্রশ্ন আছে। কেন প্রশ্ন রয়েছে? বেসিক্যালি এই কোম্পানিটা কি কোম্পানি? জিনিয়াস স্পোর্টস কি করে? এই নামটা তো এতদিন আমাদের কাছে ছিল না। তারা হচ্ছে স্পোর্টস ডেটা অ্যানালিসিস এবং টেকনোলজি। এটা হচ্ছে তাদের ব্যবসা মূল।
আসল খুব পরিষ্কার করে যেটা বলতে গেলে, এরা এই যাবতীয় লিগগুলোকে অ্যানালিসিস করে এবং তার ডেটা সরবরাহ করে প্রিমিয়ার লিগ বা অন্যান্য যে সমস্ত বড় লিগগুলো রয়েছে, ইউরোপিয়ান বিভিন্ন লিগের ডেটাবেসটা প্রোভাইড করে বিভিন্ন বেটিং সংস্থা। এখানে একটা সমস্যা আছে, কারণ আমাদের দেশে কিন্তু এই যাবতীয় বেটিং অ্যাপ বা বেটিং সংস্থা সদ্যই লাস্ট বাজেটের আগেই কিন্তু নির্বাসিত হয়ে গেছে, এবং যার ফলে আমরা দেখেছি যে বহু পরিবর্তন ঘটেছে। ইনফ্যাক্ট ইন্ডিয়ান ক্রিকেট টিমের স্পন্সরশিপ, টাইটেল স্পন্সর চেঞ্জ হয়ে গেছে, সরে গেছে। এই জায়গাটা একটা সমস্যা রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে এরা তো আর সেই কোম্পানিটার ছাতার তলায় এই কাজটা করবে না। কারণ আবার তারা তাদের এই ব্যবসাটাও বন্ধ করবে না। কারণ আমাদের দেশে বেটিং নিষিদ্ধ হলেও বিশ্ব ফুটবলে বা বিশ্বের অন্যান্য লিগে বেটিং লিগাল। সেখানে আইনত বেটিং করা যায়। এই জায়গাটা একটা ক্ল্যাশ হয়েছে। যদিও এই কোম্পানিটা কিন্তু অন্য কোম্পানি ফর্ম করেই আইএসএল এর জন্য বিড করেছে। ওই যে বললাম একটা সময় তাদের দিতে হতো। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং আজ নয়, এখন যেটা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, যে আজ নয় বেশ কয়েক মাস ধরেই নাকি এআইএফএফ এর সঙ্গে এই সংস্থা যোগাযোগ রেখে চলেছে, কথা বলেছে, স্টিল এই নামটা সামনে আসেনি। তার বড় কারণ ডেফিনেটলি এটাই যে এই সংস্থাকে নিয়ে একটু প্রশ্ন রয়েছে। তো এটাও একটা ভাবনা চিন্তার বিষয়, কিন্তু এটা নতুন কিছু নয়। আমরা ফ্যান কোডের সঙ্গে যাদের কোলাব রয়েছে, অর্থাৎ এই ড্রিম স্পোর্টস, এরাও কিন্তু একটা সময় বেটিং সংস্থার সঙ্গে যুক্ত ছিল। তো সেখানে এটার জন্য আটকে যাওয়ার কথা না। তার জন্য যে লিগাল প্রসিডিওর গুলো করা, সেটা ডেফিনেটলি এই কোম্পানি করে নিয়েই তারা আসছে। কিন্তু এটাও একটা কনসার্ন ইস্যু, এবং এই সময়টা তাদেরকে যে কারণে দিতে হয়েছে, তো এটা একটা ফ্যাক্টর। তারা যে শুধুমাত্র এই ডেটা অ্যানালিসিস এবং টেকনোলজি নিয়েই কাজ করে তা নয়। যেটুকু জানতে পারছি যে এই বিভিন্ন যে লিগ গুলো রয়েছে সেখানে প্রোডাকশনেও তাদের অংশীদারিত্ব থাকে, তারা প্রোডাকশনের কাজেও থাকে। তো একদম নতুন তারা নয়। তবে ভারতবর্ষে এই কোম্পানিটাকে কোনো স্পোর্টসে ইনভেস্ট করতে আমরা খুব একটা দেখিনি, মানে অন্ততপক্ষে আমার জানা নেই, আমি এই নামটা কখনো পাইনি। এই কারণেই আই থিঙ্ক এখনো পর্যন্ত, আবারও বলছি, ভিডিওটা যখন শুট করছি তখনও পর্যন্ত কোনো নাম সামনে আসেনি। এই নাম দুটো অবভিয়াসলি এই দুটো নামের মধ্যেই যেকোনো একটা হবে। কিন্তু এই বিষয়গুলোও রয়েছে এখানে। একা তো এআইএফএফ নয়, এখানে ক্লাব জোট যারা রয়েছে তাদেরও একটা ফ্যাক্টর, তাদেরও একটা মতামতের ব্যাপার রয়েছে। তো সেই জায়গা থেকেই হয়তো এখনো সামনে আসেনি, বাট এইটুকু বলা যেতে পারে, ইদার জিনিয়াস স্পোর্টস অর ফ্যান কোড, যারা এই বছর দেখাচ্ছে আইএসএলটা, এই দুটো সংস্থার মধ্যে যে কোনো একজন ভারতীয় ফুটবলের আগামী 15 বছরের জন্য, 15+5, 15 পর 5 বছর এক্সটেনশনেরও একটা অপশন থাকবে, তো প্রায় 2 দশকের জন্য বলা ভালো, ভারতীয় ফুটবলের সঙ্গী হতে চলেছে, যেটা গত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে হোল্ড করছিল এফএসডিএল। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করব। যেটুকু বুঝেছি আপনাদেরকে বোঝালাম, এবং ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং যারা এত অব্দি দেখলেন প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে। কারণ একটা বড় সংখ্যক মানুষ রেগুলার আমাদের ভিউয়ার কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। সাবস্ক্রাইব দ্য চ্যানেল।